আমাদের সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে বা সর্বত্রই আর কি যে নৈতিকতার সমস্যা, মুখে আমরা বলি এক, করি আরেক, বিশ্বাস করি আরেক। হ্যাঁ, এই যে সমস্যাটা, এই সমস্যাটা আসলে শুরু হয়েছে কিভাবে, কোথায়, মূলটা কোথায় এটা? এবং অন্যান্য সমাজ তো দেখা যায় এরকম না। সমাজটা যতই অসভ্য হোক, বর্বর হোক, হ্যাঁ, আমরা যত তাদের গালমন্দ করি না কেন, যেমন আফগানিস্তান, তাদেরও এরকম নৈতিকতার সমস্যা আছে বলে তো মনে হয় না। তারা যেটা বলে সেটা বিশ্বাসও করে, বাস্তবেও সেটাই করে। কিন্তু আমাদের সমাজে এটা এরকম কেন, অনৈতিক? লোভ এবং এটার মূলটা কোথায়, শুরুটা কিভাবে আছে, হয়েছে? সে সমাজের ভেতরেই আছে তার হ্যাঁ, নিশ্চয়ই। মানে শিকড়। লোভ, সাংঘাতিক লোভী আমাদের সমাজের আচ্ছা, মানুষজন। আচ্ছা। সমাজের বেশিরভাগ মানুষের লোভী হয়, কারো বুদ্ধি বেশি, কারো বুদ্ধি কম, বেশিরভাগ মানুষের লোভী। এটা হচ্ছে একটা সমস্যা, নীতি নৈতিকতা বোধহীন হুম। সমাজ। কারণ আছে, সেটা হচ্ছে এই সমাজকে যারা গড়েছে, মানে আছে এই বাংলাদেশের প্রেক্ষিতে কথা বলছো তো? হ্যাঁ, বাংলা অবশ্যই। বাংলাদেশের বাঙালি মানে হচ্ছে মুসলমান, বাঙালি, বাঙালি বাঙালি মুসলমান, মুসলমান আর কি, হ্যাঁ, জি। বাঙালি মুসলমান। এটা বাঙালি মুসলমান কথাটা শুনতে খারাপ লাগবে, সাধারণভাবে খুব লোভী হয়। ভাষা নিয়েও স্বীকৃতি আছে, আমি শুনেছি, লোভী। মানে এর সামনে ইঁদুরের মতো নাকি একটা মাংসের টুকরা দিতে হয়, ধরলে ধরতে হয় সামনে, লাফ দিয়ে খপ করে গিয়ে গিলে ফেলে, গিলে বসে থাকলে আটকে গেল, লোভ সামলাতে পারে না। আমার তো অনেক অভিজ্ঞতা হয়েছে, আমি তো দেখেছি অনেক, আসলে খুব লোভী হয়। এটা সামাজিক সমস্যা, এবং এই লোভটা ছাত্র জীবনে কম থাকে, তারপর বাড়তে থাকে, বুদ্ধি জ্ঞান বুদ্ধি যত হতে থাকে, পরবর্তীকালে একটু ইয়েগুলো শেখে, চারপাশের প্রভাব পড়ে এদের উপরে, সমাজ থেকে শিক্ষা নেয়, খুব খারাপ শিক্ষা নেয়। এটা হচ্ছে এই জন্য ছাত্রদের দ্বারা বারবার এখানে বিরাট বিরাট ভূমিকা পালন হয়েছে, তারপর আর কারো দ্বারা হয়নি, আর হয়নি। যেটা হয়েছে তারপরে হচ্ছে অন্যরা এসে এই ফল ছাত্রদের কাজটাকে আত্মসাৎ করে, হ্যাঁ, নষ্ট করে দেয়। ধান্দাবাজ, প্রতারক, এই রুটে আপাতত রুটে সরওয়ার্দীতে যেতে হবে। এই গ্রেট ক্যালকাটা কিলিং এর যে নায়ক সরওয়ার্দী, তার কাছে যেতে হবে। আবার দুর্ভিক্ষের জন্য যে রিলিফের চালও তো উনি মেরে খেয়েছিল, কয়েক হাজার মন চাল বিক্রি করে টাকা আত্মসাৎ করেছিল। তখন সে খাদ্যমন্ত্রীরা কি বলছিল, পশ্চিম মানে বাংলার অবিভক্ত বাংলা, ব্রিটিশ। এই হলো মানে আমাদের আপাতত আদিগুরুদের কথা। 1954 সালে সে আইনমন্ত্রী হলো পাকিস্তানের, তাকে আইনমন্ত্রী করা হলো। আইনমন্ত্রী, তার অধীনে একটা কনস্টিটিউশন তৈরির ইয়ে হলো, কমিটি হলো, তারা কনস্টিটিউশন তৈরি করলো 56 সালের, যেটা সংবিধান হিসেবে স্বীকৃত পাকিস্তানের। পুনরায় স্বায়ত্তশাসন নাই, আওয়ামী লীগের কর্মসূচি 21 দফা কর্মসূচি ছিল স্বায়ত্তশাসন, আর তার কোনো অস্তিত্ব থাকলো না, রাখলো না। তার পুরস্কার স্বরূপ তাকে 1956 সালে পাকিস্তানিরা, পশ্চিমারা মূলত, তাকে পাকিস্তানি প্রধানমন্ত্রী করলো তাদের সহায়তায়। গিয়ে তো বললো যে আবার কিছু স্বায়ত্তশাসন, 18 বিভাগ স্বায়ত্তশাসন দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে সরওয়ার্দী, এবং সেই সরওয়ার্দীর সঙ্গে পেছনে গেল হচ্ছে মুজিব, তার ওই যে গ্রেট ক্যালকাটা কিলিং এর যে মানে একজন আরেকজন মাঠের খুনি আর কি, হ্যাঁ, মাঠের খুনি শেখ মুজিবুর রহমান। সেই গেল হচ্ছে ইয়ের দোসর হলো, এই সরওয়ার্দীর মন্ত্রী হয়ে, সরওয়ার্দীর প্রধানমন্ত্রী, সে মন্ত্রী পাইছেন, গুরুকে সমর্থন দিল। ভাসানী বিরোধিতা করলেন, ভাসানী মাইনরিটি হয়ে গেলেন আওয়ামী লীগে। তখন লুটপাট খাওয়া খাওয়াই চলছে, ওখানে ভাসানীর কথা কয়জন শোনে? উনি তার নিজের হাতে গড়া দলে সংখ্যালঘু হয়ে গেলেন। তিনি তার ক্ষমতায় যেতেন না, মন্ত্রী হতেন না, মন্ত্রী হন নাই।
ওই দিকে তার দৃষ্টিও ছিল না, উনি অভিভাবক হিসেবে ভূমিকা পালন করতে চাইতেন। তাকে বের করে দিল, মানে তিনি আদর্শ রক্ষা করতে চেয়ে ন্যাশনাল পার্টি গঠন করলেন 57 সালে। আওয়ামী লীগ ভেঙে গেল, একটা অংশ, ক্ষুদ্র অংশ নিয়ে তখন তিনি কমিউনিস্টদের সঙ্গে পেলেন, গোপনে থাকতো কমিউনিস্টরা, তাদের প্রকাশ্যে যারা থাকতো, পার্টি গোপনে, প্রকাশ্য রাজনীতি যারা থাকতো তাদের নীতি ইয়ে করলেন, ন্যাশনাল পার্টি গঠন করলেন, ন্যাপ। তারপরে পররাষ্ট্রনীতির প্রশ্নে আওয়ামী লীগের কর্মসূচি ছিল জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি। সোহরাওয়ার্দী বলল যে শূন্যের সঙ্গে যোগ দিলে শূন্য হয়, শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান সমান শূন্য, ওই যে 0+0+0=0, সব জুড়ো হয়, পাইছেন একটা শূন্য, আরো মানে জোট নিরপেক্ষ রাষ্ট্র যেগুলো আছে এগুলো শূন্য, এগুলো একত্র করে সব শূন্যই হবে। আমাদের আমেরিকার সঙ্গে থাকতে হবে, হয় সোভিয়েতের সঙ্গে থাকতে হবে, সোভিয়েতের সঙ্গে থাকবে না তো কমিউনিস্ট নাস্তিক, তাহলে কি করবে? আমেরিকার সঙ্গে ধর্মপরায়ণ ধার্মিক ধর্ম রক্ষাকারী আমেরিকার সঙ্গে থাকতে হবে, আমেরিকার সঙ্গে গেল, ওই সমর্থন করলো। ভাসানী তখন বেরিয়ে গেলেন। ওই দুটো প্রশ্ন তার সঙ্গে দ্বন্দ্ব হলো সোহরাওয়ার্দীর, একটা হচ্ছে স্বায়ত্তশাসন প্রশ্ন, আরটা হচ্ছে মানে জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির প্রশ্ন। এই দুই প্রশ্নে ভাসানীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল। সোহরাওয়ার্দী, মুজিব এরা কিছুই যায় আসে না, কর্মসূচি কি বলেছিল, কি লিখেছিল, কি বলে তারা বলতে চায়, আগে মিটিং কি বলতো, এগুলো কিছু যায় আসে না। তখন একইভাবে হচ্ছে 71-এ দেখলাম মুজিবের ভূমিকা আমরা, পাকিস্তানের প্রধানমন্ত্রী হজর উঠে পড়ে লেগেছে, যুদ্ধ বেঁধে গেল, পাকিস্তান বোঝা যায় পাকিস্তান আসলে পাকিস্তান রাখতে চাচ্ছিল না, ওই অবস্থা চলে গেছে পাকিস্তানে। আর পাকিস্তান ভাঙা রাজনীতি তো 10.5 অন্যরা করেছিল, আমরা করেছিলাম, বিশেষ করে আমরা তরুণ প্রজন্ম যারা ছিলাম, বামপন্থী তরুণ যারা ছিল, আমরা আবার আমাদের নেতৃত্বকে আমরা পাইনি সেই অর্থে, আমরা নেতৃত্বহীন ছিলাম। কমিউনিস্টরা তো জাতীয়তাবাদের গুরুত্ব বোঝে না আমাদের দেশে, আমরা তরুণ ছিলাম, আমরা এটা নিয়ে এগোতে চেয়েছিলাম, পুরাতন নেতৃত্বের সঙ্গে বামপন্থী কমিউনিস্ট নেতৃত্বের সঙ্গে আমাদের একটা ঐক্য হয়েছিল, আসলে আমরা প্রতারিত হয়েছিলাম। তারা এগুলোতে আসলে ওইভাবে দ্বিধান্বিত থাকতো, একবার সমর্থন করবে, একবার বিরোধিতা করবে, মানতে পারবে না ঠিক মতো, তত্ত্ব সে মিলে না তাদের, তারা তো কেতাব বিদ্যা অনুযায়ী চলতে চাইতো। আমরা তরুণ ছিলাম, আমাদের অনেক বেশি তখন সৃজনশীলতা ছিল, অনেক বেশি সময়ের ইয়েকে বোঝার চেষ্টা করতাম, চাহিদাকে আমরা বুঝতে চাইতাম, পড়াশোনাও করতাম, আমাদের মধ্যে পড়াশোনা খুব চল ছিল 60-এর দশকে, এটা মানে 60-এর দশকের প্রজন্মের মধ্যে। আমি তো 50 দশক থেকে পড়াশোনা করতাম, ছাত্র যখন ছিল স্কুলের, অনেকে পড়তাম আমাদের 50-এর দশক থেকে, ভেতর থেকে। তো এটা ব্যাপক পাঠাভ্যাস ছিল আমাদের সময়। তা আমাদের প্রজন্ম আসলে নেতৃত্বহীন প্রজন্ম হয়ে গেছিল, নেতৃত্ব ছিল না। আর ভাসানীও ওই শেখ মুজিবের সোহরাওয়ার্দীর বিশ্বাসঘাতকতার পরে আর কাউকে বিশ্বাস করতেন না কমিউনিস্ট ছাড়া। ওরা মনে করতো যে এই লোকগুলো পরীক্ষিত, বোঝা হয়ে গেছে যে এটা কেমন। হ্যাঁ, কমিউনিস্ট তো পরীক্ষিত ছিল, সৎ কমিউনিস্টদের সম্পর্কে, হ্যাঁ সৎ, হ্যাঁ। ভাসানী দেখতে যে সব হচ্ছে অসৎ, সব অসৎ, এর মধ্যে একমাত্র কমিউনিস্ট যা বলে তাই এরা করে, বুদ্ধি কম থাকতে পারে, উনি বুঝতেন যে বুদ্ধি কম, কিন্তু তারপরেও মনে করতেন লোকগুলো ভালো ভালো। ওনার তো অনেক কথা শুনেছি, ওনার সঙ্গে তো আমি কাজ করেছি, কাছে থেকে আমি তাকে দেখেছি, তার সঙ্গে কথাও হয়েছে বিভিন্ন সময়। আসলে উনি কমিউনিস্ট ছাড়া কাউকে বিশ্বাস করতে পারতেন না, পরীক্ষিত কমিউনিস্টদের ছাড়া, পুরাতনের জন্য পুরাতনদের উনি সঙ্গে রেখেছিলেন, এবং উনি যতটুকু পেরেছে এগিয়েছিলেন, কমিউনিস্টের সাহায্যে এগিয়েছিলেন, আবার কমিউনিস্টের কারণে তার ব্যর্থতা হয়েছে, এটাও ঠিক। এটা আর একটা মানে দিক, এগুলো আমি কিছু আলোচনা করেছি আমার বিভিন্ন লেখায়। আমাদের সমাজের নৈতিকতার সমস্যাটা রুটটা আপনি সোহরাওয়ার্দী দিয়ে এটা দেখছি, সোহরাওয়ার্দী পরে মুজিব বাংলাদেশ করলো, মুখের এসে লুটপাট শুরু করলো, আওয়ামী লীগ ক্ষমতায় বসে লুটপাট শুরু করে দিয়েছিল 16 ডিসেম্বর থেকেই।
তার পূর্বে কি এর কোনো প্রেক্ষাপট ছিল না? কোনো হ্যাঁ, আগেও করেছে তো, এই যে বললাম যে 56 থেকে 56 57 এর করলে ক্ষমতা যখন পেয়েছে, সুযোগ পাওয়া মাত্র এরা লোভ সামলাতে পারে না। লোভ, নীতি নৈতিকতাহীন, মানে একটা এই জনগোষ্ঠীর সামগ্রিক চরিত্র হচ্ছে নীতি নৈতিকতাহীন। এখান থেকে ওই ছাত্র তরুণরা একটা পর্যায় পর্যন্ত ভালো থাকে, পারেও, তারপরে আস্তে আস্তে তারাও হয়ে যায়, অধিকৃত হয় সমাজের মানে সামগ্রিক আবেশ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, নিয়ন্ত্রিত হয়। আর নেতৃত্ব তো পুরাতনদের হাতে থাকে, ওরা তো কলকাঠি নাড়ে, সবকিছু পরিচালনার মূল শক্তি তো তাদের হাতে থাকে। তাদের হাতে। এখন আমরা যেটা দেখছি, এটা কয়দিন থাকবে বলতে পারি না। প্রফেসর ইউনূস মূলত সৎ লোক, এখন পর্যন্ত বোঝা যায়, কিন্তু ব্যক্তি সৎ হলে কি হবে? জিয়াউর রহমান কি করেছে? অসততার গর্ভে দেশটাকে তলিয়ে দিয়েছে, নিজে হয়তো খায় নাই, খাওয়ার সুযোগ করে দিয়েছে অবশ্যই। এবং তার পথটাও তো ভুল পথ ছিল। ভুল পথ ছিল। যাক, আরো ওই আলোচনা যাচ্ছে না, কিন্তু আমাদের কাছে যেটা, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নৈতিকতার সমস্যা। এর কারণ আমাদের খুঁজে বের করতে হবে, উৎসে যেতে হবে। সেটা হচ্ছে এই দেশে ইসলামী সমাজটা কারা প্রতিষ্ঠা করেছে? লুটেরারা। এই যে ইয়ের কথা আমি যে বললাম, যে মানে ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন বাখতিয়ার খালজি, ও তো পরে মরেছিল, লক্ষণ সেনকে তো সে হারিয়েছিল, লক্ষণ সেন তো পারেনি তার সঙ্গে। বখতিয়ার খালজির পরিণতি খুব করুণ হয়েছিল। ওই তিব্বত জয় করতে রওনা দিয়েছিল, কুচবিহারের ওখানে গিয়েছে, ওখানে স্থানীয় রাজা, হিন্দু রাজা 10,000 সৈন্য নিয়ে তিব্বত জয় করতে গেছিল, আম্মকের বাচ্চার কাকে বলে। যাই হোক, তার যে পরিণত হওয়ার তাই হয়েছে। সখানে সৈন্য নিয়ে কোনো প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছিল বখতিয়ার খালজি। পালিয়ে এসে সে ঠিক এই জায়গাটার নাম ভুলে গেলাম আমি, যাই হোক, ওই পাহাড়পুর টাহাড়পুর ওই দিকের এই মালদহ এলাকার কোথাও হবে, আশ্রয় নিয়েছিল। এখানে এসে সে রাস্তায় বেরোতে পারত না। ওই যে 10,000 লোকের যে আত্মীয় স্বজন যারা ছিল, ছেলে মেয়ে বউ, এরা রাস্তায় বেরোলো, অনবরত গালাগালি করতো, তাকে অভিশাপ দিত। আর পরাজিত হয়ে ব্যর্থ হয়ে সে 100 লোকের মতো সৈন্য, 100 জনের মতো বাঁচেছিল, আর কেউ বাঁচে নেই। 10,000 লোক সব শেষ হয়ে গেছিল। ওই শোকে, লজ্জায়, অপমানে সে বিছানায় পড়ে গেল, অসুস্থ হয়ে মারা গেল, তো শেষ। কিন্তু এই ধারাবাহিক শাসনটা তো চলেছে। এরা তো লুটেরা, এরা খুনি, এরা ধর্ষক। এদের হাত দিয়ে যে শাসক শ্রেণী গড়ে উঠছে, যে অভিজাততন্ত্র গড়ে উঠছে দেশে, এর মধ্যে রুট রয়েছে আজকে আমাদের অধঃপতনের। এই যে সরোয়ার্দির মতো লোক যে ইমার্জ করে এই সমাজে, মুজিবের মতো একটা প্রতারক, ভণ্ড, যার বিশ্বাসের গুণ ঠিক নাই, ও সেগুলো হয়ে যেতে পারে, ও মুসলমান হয়ে যেতে পারে। তালেবানরা কি মুসলমান? তার চেয়ে বেশি খাঁটি মুসলমান হয়ে যেতে পারে, কোনো কিছু তার সমস্যা হয় না। এগুলো হচ্ছে প্রতারকের দল। এই নেতৃত্ব থেকে আমাদের বেরোতে হবে, নতুন করে সবকিছু আমাদের ভাবতে হবে, গড়তে হবে নতুন করে। এবং এই পুরাতন নেতৃত্বকে আমাদের বর্জনের চিন্তা করতে হবে। পুরাতন নেতৃত্ব, এদের সন্দেহের চোখে দেখতে হবে।